নমস্কার, গল্পকথক রীতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বালিকা জানে না উপন্যাসের অন্তিম পর্বে এসে আমরা পৌঁছেছি। আমার চ্যানেলে এর আগেও আমি সমরেশ মজুমদারের অনেক বিখ্যাত উপন্যাস পাঠ করেছি। আপনারা যদি শুনতে ইচ্ছুক হন তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে সমরেশ মজুমদার নভেল প্লেলিস্ট বলে একটি অপশন আছে, সেখানে ক্লিক করলেই প্রত্যেকটি উপন্যাসের পরপর প্রত্যেকটি পর্ব আপনারা শুনতে পারবেন। শুরু করছি আজকের পর্ব। বাড়িতে ফিরে এসে দুর্গা মেয়ের স্কুলের খামটা পেয়ে বেশ হকচকিয়ে গেল। চিঠিতে বলা হয়েছে বিজ্ঞান এবং স্কুল শিক্ষা নিয়ে একটি বিশেষ 2 দিন ব্যাপী সেমিনারের আয়োজন করা হয়েছে স্যান ফ্রান্সিসকোতে। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার বিভিন্ন স্কুলের 10 জন সেরা ছাত্রছাত্রীকে ওই সেমিনারে অংশ নেওয়ার জন্য নির্বাচন করা হয়েছে। দুর্গা ওই চিঠিতে নির্বাচিত ছাত্রছাত্রীদের তালিকার 4র্থ নামটি দেখে বিহ্বল হল। মেয়ের নাম। বেশ উত্তেজিত এবং অবশ্যই অত্যন্ত আনন্দিত হয়ে সে মেয়ের ঘরে ঢুকে দেখল সে পড়ার টেবিলে বই মুখে বসে আছে। কি রে, এই চিঠির কথা জানিস? মেয়ে মাথা ঘুরিয়ে কয়েক সেকেন্ড কাগজটির ওপর চোখ রেখে আবার বইয়ের ওপর নজর রেখে বলল, ইয়া। তোর কেমন লাগছে রে? ইটস ওকে, গুড নিউজ। তোর বাবা সঙ্গে যাবে কিনা জানি না, আমি তো যাবই। বেশ গর্বের গলায় বলল দুর্গা। তাদের মেয়ে একজন সাধারণ ঘরের বাঙালি মেয়ে আমেরিকায় প্রথম 10 জন ছাত্রছাত্রীর একজন হিসেবে নির্বাচিত হয়েছে। ঢাকায় থাকলে কি কথা ভাবতে পারত? মেয়ের গলা থেকে আলতো শব্দ বেরোল। হাত বাড়িয়ে সে কাগজটা টেনে নিয়ে দেখালো চিঠির একেবারে নিচে যিনি চিঠি পাঠিয়েছেন তার সইয়ের তলায় লাইন টেনে একটু ছোট হরফে লেখা হয়েছে, নির্বাচিতদের অভিভাবকদের জন্য ক্যাম্পাসে থাকার কোনো ব্যবস্থা নেই। যাবতীয় দায়িত্ব বোর্ডের প্রতিনিধিরা বহন করবে। দুর্গা অবাক হয়ে দেখল মেয়ে তার কলম টেবিল থেকে তুলে সেই বিজ্ঞপ্তির পাশে 2টো লাইন টেনে দিয়ে আবার পড়ায় মন দিল। দুর্গা কাগজটা টেনে নিয়ে বিষয়টা পড়ে এই ভেবে অবাক হলো, মেয়ে যখন এই চিঠি আগে দেখেনি তখন চিঠির শেষের খুদে অক্ষরগুলো পড়ল কখন? তাহলে কি ও তখন ভান করল? এই চিঠির প্রতিলিপি ওকে স্কুলের প্রিন্সিপাল আজ দেখিয়ে দিয়েছেন, কিন্তু মেয়ে অকারণে কেন কখনোই মিথ্যে কথা তো বলে না। তাহলে কি যে কয়েক সেকেন্ড সে চিঠির ওপর নজর রেখেছিল তার মধ্যেই পুরোটা পড়ে ফেলেছে? এটা কি সম্ভব? তার চোখের সামনে মেয়ে যে কয়েক সেকেন্ড কাগজে নজর রেখেছিল তাতে তো পুরো চিঠি পড়া যাবে না, আর ও চিঠি শেষ করে খুদে অক্ষরগুলোও পড়ে ফেলল। দুর্গা বেরিয়ে এলো। তার মনে হচ্ছিল মেয়ের মধ্যে কোনো ঐশ্বরিক ক্ষমতা আছে। কি করে বাংলাদেশের এক অতি সাধারণ পরিবারের মেয়ে হওয়া সত্ত্বেও ও এমন ক্ষমতার অধিকারী হলো? তার কি কোনো ব্যাখ্যা আছে? সমস্ত শরীর তার ঝিমঝিম করছিল। হঠাৎ দুর্গার খেয়াল হলো মেয়ে মিষ্টি একদম খায় না, কিন্তু সেই ছেলেবেলা থেকে ও শুধু পায়েসের ভক্ত। পায়েস পেলে কয়েক চামচ ও খাবেই। আজ বাথরুম থেকে বেরিয়ে দুর্গা পায়েস রান্না করতে ব্যস্ত হলো। অনেকদিন পরে পায়েস রান্না করছে সে। কৌটোর দুধ এমনিতেই মিষ্টি হয়, ঠিক ম্যানেজ করা মুশকিল। খুব সতর্ক হয়ে রান্না যখন শেষ তখন স্বামী বাড়িতে ফিরল। হাসি মুখে তাকে চিঠিটা দিলে স্বামী চেয়ারে বসে চিঠি পড়ল। তারপর বলল, কি কাণ্ড, আমি তো ভাবতেই পারছি না। গর্ব হচ্ছে না? হবে না, আমাদের বংশে কেউ এত দূর পৌঁছবে ভাবতেই পারছি না। ঢাকার সব আত্মীয় স্বজনকে ব্যাপারটা তো জানাতে হবে। তারা তো কেউ আমার মেয়েকে চোখেই দেখেনি। না দেখুক, ও তো আমাদের বংশের মেয়ে। তা ও কি বলছে, খুব খুশি তো? তোমার মেয়েকে আমি বুঝতে পারি না বাবা। এই চিঠি পড়ে ওর মুখে এক চিলতে হাসিও ফুটল না। ও ভালোবাসে বলে পায়েস বানালাম,
কেমন হলো কে জানে। চিঠির শেষটা দেখো, ওরা আমাদের থাকার ব্যবস্থা করবে না। ও, সান ফ্রান্সিসকোয় মেয়ে একা যাবে? আমরা সঙ্গে যাব না? মেয়ের সঙ্গে ওর স্কুলের টিচার নিশ্চয়ই যাবে। তা যাক, আমরা শুনবো না সেমিনারে মেয়ে কি বলছে? তুমি কাল স্কুলে গিয়ে জানতে যাও। যদি আলাদা গিয়ে হোটেলে থাকো তাহলে সেমিনারে যেতে পারবে কিনা। তুমি তুমি যাবে না? দুজনে গেলে দোকানের কি হবে? স্বামী তার ঘরে চলে গেল। স্বামীর শরীরটাকে পেছন থেকে দেখল দুর্গা। কোনো হেলদোল নেই। নিজের ঘরে ঢুকে গেল। একটা ব্যাপার ক্রমশ স্পষ্ট হচ্ছে, মেয়ের ব্যাপারে স্বামী কখনোই নিজের মতামত চাপিয়ে দেবে না। মেয়ের যখন 6 কি 7 বছর বয়স, তখন থেকেই নিজেকে গুটিয়ে নিচ্ছিল সে। কখনোই মেয়ের সঙ্গে তর্ক করত না, যা বলার তাকে দিয়ে বলাতো। কিন্তু মেয়ের পোশাক, প্রয়োজনীয় যাবতীয় জিনিস দেওয়ার সময় একটুও কার্পণ্য করত না। বেশি খরচ হচ্ছে বলে অসন্তোষ প্রকাশ করত না। দুর্গার ক্রমশ ধারণা হলো মেয়ের অলৌকিক মেধা, স্কুলের প্রিন্সিপালের মেয়ের জন্য গর্বিত কথাবার্তা স্বামীকে যতটা খুশি করেছে, তার চেয়ে নিজের অতি সাধারণ মেধার জন্য তাকে লজ্জিত করেছে। আমেরিকায় এসে থেকে যাওয়া প্রচুর মানুষ যখন ইংরেজিতে কথা বলে, তার সঙ্গে শিক্ষিত ইংরেজি বলিয়েদের খানিকটা পার্থক্য থাকেই। এরা মূলত শ্রমজীবী মানুষ, বেশিরভাগই ব্যাকরণ মেনে বাক্য বলেন না। ওইভাবে কথা বলতে অভ্যস্ত স্বামী মেয়ের স্কুলে গিয়ে চেষ্টা করে যতটা কম কথা বলা যায়। যাওয়ার সময় দুর্গাকে বলতো, আমি ওদের উচ্চারণ ঠিক বুঝতে পারি না, যদি কিছু জানতে চায় তাহলে তুমি উত্তর দিও। স্কুলে গিয়ে ইংরাজি শেখার পর থেকে মেয়ে বাড়িতে ফিরে এসে মায়ের সঙ্গে সেই কথাগুলি বারবার আওড়াতো। প্রতিদিন শুনতে শুনতেই ইংরেজি শব্দগুলোর নতুন উচ্চারণ কানে বসে গিয়েছিল দুর্গার। কিছুদিন হলো দুর্গার মনে হচ্ছে মেয়েকে বাবা বেশ সমীহ করে চলে। আজ মেয়ের এত বড় খবর পেয়ে অবশ্য স্বামী খুশি হয়েছে, কিন্তু সেই খুশিটা মেয়ের সঙ্গে উপভোগ করার সময় নিজের অক্ষমতা স্পষ্ট করে দিল। মানুষটাকে এই মুহূর্তে খুব অসহায় বলে মনে হলো তার। খাওয়া দাওয়ার পাট চুকে গেলে প্রথমে সে মেয়ের ঘরে গেল। সেই একই ভঙ্গিতে বসে সে কী সব লিখে যাচ্ছে। কাছে গিয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে দুর্গা জিজ্ঞাসা করল, অনেকক্ষণ হলো, এবার শুয়ে পড়ো। মেয়ে মুখে কিছু বলল না, মাথা নেড়ে বোঝালো শোবে। পায়েস কেমন লাগলো? থ্যাংক ইউ মম। মেয়ের ঘর থেকে বেরিয়ে ডাইনিং স্পেসের আলো নিভিয়ে দুর্গা স্বামীর ঘরের দিকে তাকালো। মাত্র 9 বছরের মেয়ে পড়াশোনায় যে খ্যাতি পাচ্ছে, তা মানুষটাকে যেন জড়সড় করে দিচ্ছে। সে স্বামীর ঘরের দরজায় মৃদু শব্দ করে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে না করতে সেটা খুলে গেল। কোনো প্রশ্ন না করে স্বামী দুর্গার দিকে তাকালো। ঘুমিয়ে নিশ্চয়ই পড়নি? পড়ব। কথা বলতে ইচ্ছা করছে না? কোনো জরুরি কথা আছে? কোনো দরকার? না, শুয়ে পড়ো। দুর্গা নিজের ঘরে চলে এলো। কয়েকদিন পরেই দুর্গা দোকানে থাকাকালীন শোভনের ফোন এলো। আপনার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি। সরি, কদিন একটা এমন ঝামেলায় ছিলাম যে ব্যাপারটা নিয়ে ভাবনা চিন্তা করার সময় পাইনি। মনে হচ্ছে ভয়ঙ্কর সমস্যায় পড়েছিলেন, সেটা কি এখনো রয়েছে? সমস্যা তো চট করে চলে যাওয়ার জন্য আসে না। আচ্ছা, বলি আপনাকে, আমার একটি মেয়ে আছে, তা নিশ্চয়ই জানেন না? জানি, মানে হরেন্দ্রনাথ বাবুর মুখে শুনেছি সে নাকি ঐশ্বরিক ক্ষমতার অধিকারী। মেধাবী বললে কম বলা হবে। উনি জানলেন কি করে? আপনার হাজবেন্ডের কাছে হরেন্দ্রনাথ বাবু শুনেছেন। উনি তো ভেবে ফেলেছেন লাস ভেগাসে আমাদের সম্মেলনে আপনার মেয়েকে বেশ বড় একটা সংবর্ধনা দেবেন। আজ অবধি কোনো বাঙালি এমন কৃতিত্ব তো দেখায়নি। আচ্ছা, আপনার মেয়ের বয়স কি এখন 9? হ্যাঁ, কি করে যে ও পড়াশোনা এত ভালো হলো তা ভগবান জানেন।
আচ্ছা, আমি যদি আপনাদের সঙ্গে যোগ দিই তাহলে আমাকে কি করতে হবে? দেখতেই তো পাচ্ছেন, এই ব্যবসাটার বেশিরভাগটা আমাকেই সামলাতে হয়। এটা সামলে আমি কতটা কি পারবো বুঝতে পারছি না। শুনুন, প্রথম কথা, যা করার তা আপনাকে নিউ ইয়ারকে বসেই করতে হবে। বাইরে ছুটোছুটি যা করার তা আমরাই করব। আমরা ঠিক করেছি নিউ ইয়ারকেই আমরা ফেস্টিভ্যালের মূল অফিস করব। ফেস্টিভ্যাল শুরুর 3 সপ্তাহ আগে অফিস লাস ভেগাসে স্থানান্তরিত হবে। এতে নিশ্চয়ই আপনার অসুবিধা হবে না। কিন্তু কি করতে হবে তা তো বললেন না। আপনার পক্ষে যা করা সম্ভব তার বেশি কিছু করতে বলা হবে না। এইসব ব্যাপারে অবশ্য হরেন্দ্রনাথবাবু আপনাদের সঙ্গে আলোচনা করবেন। আমি যদি কাল আপনাকে ফোন করি, আপত্তি নেই তো? আজ ফোন রাখছি তাহলে। ফোন রেখে কিছুক্ষণ চুপচাপ ভাবল দুর্গা। তারপর চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে দেখল স্বামী কাছে পিঠে নেই। সে এগিয়ে গিয়ে কাপড়ের পর্দা সরিয়ে ছোট ঘরটায় উঁকি মারতেই দেখল স্বামী চেয়ারে বসে যন্ত্রের দিকে তাকিয়ে আছে। এই ব্যাপারটা সে কিছুকাল হলো মেনে নিয়েছে। স্বামী যা করছে তা খুবই অন্যায় কাজ। সে আপত্তি জানিয়েছিল, কিন্তু সেই আপত্তি কানে তোলেনি স্বামী। কলকাতা ঢাকার বিখ্যাত শিল্পীদের গানের সিডির ডুপ্লিকেট বিক্রি করা যে শাস্তিযোগ্য অপরাধ তা জেনেও অতিরিক্ত লাভের আশায় স্বামী বিরত হচ্ছে না। শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়েছে দুর্গা। এই একটা ব্যাপার উপেক্ষা করলে অশান্তি থেকে দূরে থাকা যায়। দুর্গা একটু গলা তুলে বলল, কথা আছে। কি ব্যাপারে? শোভনবাবুরা যে সম্মেলন করবেন তাতে অংশ নেবে বলে কথা দিয়েও তুমি সরে দাঁড়াচ্ছ কেন? তোমার অসুবিধে কোথায়? বলেছিলাম, কিন্তু পরে ভেবে দেখলাম ওসব আমার জন্য নয়। কেন নয়? সম্মেলনের দায়িত্ব নিলে এত কষ্ট করে এই যে ব্যবসাটা দাঁড় করিয়েছি তা তো একেবারে ভেসে যাবে। তাছাড়া ওইসব গান বাজনা নাচ নাটক সম্পর্কে আমার যেমন কোনো অভিজ্ঞতা নেই তেমন আগ্রহও নেই। আর হ্যাঁ বলেছিলাম বলে ভেবেচিন্তে না বলতে পারবো না? এখনও তো কাজই আরম্ভ হয়নি। আমি শুনলাম হরেন্দ্রনাথবাবু খুব আপসেট হয়ে পড়েছেন। আমি সম্মেলনের মঞ্চের অনেক দূরে যেখানে স্টল থাকে সেখানে ব্যবসা করতে যাই, ওর বেশি কিছু না। আমি দুঃখিত, না ভেবেচিন্তে হরেন্দ্রনাথবাবুকে সম্মতি দিয়েছিলাম। তা তোমার যদি ইচ্ছা হয় তাহলে তুমি আমার বদলে ওদের সঙ্গে যোগ দাও না। হয়তো নতুন ধরনের কাজ তোমার ভালো লাগবে। দোকানে যদি সবসময় হাজির থাকতে না পারো, চিন্তা করো না, আমরা তো আছি। পেছন থেকে স্বামীর দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে নিজের জায়গায় ফিরে এলো দুর্গা। স্বামীর কথা বলার ধরন তার পছন্দ হয়নি। যে সরল সাদাসিধে কথা ওর মুখে শুনতে সে অভ্যস্ত, এখনকার কথা যেন তা থেকে অনেক আলাদা। নিজের চেয়ারে বসে কিছুক্ষণ গুম হয়েছিল সে। এই সময় পরপর কয়েকজন কাস্টমার দোকানে আসায় ভাবনাটা থেকে বেরিয়ে আসতে পারল সে। কিন্তু দোকান থেকে বেরিয়ে আসার আগে সে ফোন করল শোভনকে। বলল, দেখুন, এই অনুষ্ঠান অর্গানাইজ করার ব্যাপারে আমার কিন্তু কোনো অভিজ্ঞতা নেই। প্রথম দিকে যদি আমাকে কিছু হালকা কাজ দেওয়া হয় তাহলে তা আমি আন্তরিকভাবে চেষ্টা করতে পারি। আচমকা যেন খুশি জড়ানো চিৎকার ছিটকে বেরোলো শোভনের গলা থেকে। নিজেকে সামলে নিয়ে বলল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রথম দিকে যাতে আপনার ওপর কোনো চাপ না পড়ে সে ব্যাপারে আমি নজর রাখব। আপনি আমার ওপর ভরসা রাখতে পারেন। তাহলে ঠিক আছে। বাড়িতে ফেরার পর মেয়ের আন্টি চলে যাওয়ার আগে দুর্গার সামনে এলেন। তাহলে আগামীকাল থেকে আসতে হবে না? আগামীকাল থেকে? কে বলল? দুর্গা অবাক। স্কুল থেকে আপনাদের যে চিঠি দিয়েছে তা ও নিয়ে এসেছে। ওর মুখেই শুনলাম কাল স্কুল ওকে সান ফ্রান্সিসকোতে নিয়ে যাবে। দিদি, ওইটুকু মেয়েকে আপনারা কেন একা ছেড়ে দিচ্ছেন? আমি পারতাম না বাবা, সঙ্গে যেতাম। পড়াশুনোয় যত ভালো হোক না কেন, জীবন সম্পর্কে তো কোনো জ্ঞান ওই মেয়ের নেই। ঠিকই বলেছেন। আপনাকে আমি ফোন করে সব জানাবো। ভদ্রমহিলা বেরিয়ে গেলে মেয়ের ঘরের দরজা ঠেলে তাকাতেই দেখতে পেল সে খাটে শুয়ে আছে, কিন্তু হাতে বই ধরা। মাকে ঘরে ঢুকতে দেখেই মেয়ে বই পাশে নামিয়ে রেখে বলল, গুড ইভিনিং মা। গুড ইভিনিং।
দুর্গা মেয়ের খাটের পাশে এসে দাঁড়াতেই মেয়ে একটা খাম এগিয়ে ধরল। কি এটা বলে খামটা হাতে নিয়ে দুর্গা দেখল ওপরে তাদের স্বামী স্ত্রীর নাম লেখা, এক পাশে নিচের দিকে স্কুলের নাম ছাপা। খামটা খুলে ভেতর থেকে চিঠিটা বের করল দুর্গা। স্কুল থেকে জানিয়েছে আগামীকাল দুপুর 12টায় মেয়েকে স্কুলে পৌঁছে দিতে হবে, তার সঙ্গে 3 দিনের বাইরে যাওয়া এবং হস্টেলে থাকার পোশাক দিতে হবে। মেয়ের 3 দিনের যাবতীয় প্রয়োজনীয় জিনিস দিয়ে একটা লিস্ট তৈরি করে ব্যাগে দিয়ে দিতে হবে। মেয়ের যাবতীয় দায়িত্ব সেমিনার কর্তৃপক্ষই নেবে, তাছাড়া স্কুলের প্রিন্সিপালও সঙ্গে থাকবেন। এই চিঠিতে কি লেখা আছে তা তুই জানিস? ইয়া, প্রিন্সিপাল টোল্ড মি। তুই পারবি আমাদের ছাড়া একা যেতে? ওয়েল, আমি তো সকালে বাড়ি থেকে তোমাদের ছাড়াই স্কুলে যাই, ফিরেও আসি, আমার অভ্যাস হয়ে গিয়েছে। সারাদিন স্কুলে কাটানো আর 3 দিন 3 রাত নিউ ইয়র্ক থেকে সান ফ্রান্সিসকোতে গিয়ে একা থাকা যে এক কথা নয়, তা বলতে গিয়েও দুর্গা কথা বাড়ালো না। মেয়ের মুখ দেখে বুঝতে অসুবিধা হচ্ছে না যে ও একা যাওয়ার সিদ্ধান্তে একটুও ভয় পায়নি। মেয়েকে একা ছাড়তে একটু ইচ্ছা হচ্ছিল না। নিউ ইয়র্ক থেকে সান ফ্রান্সিসকো প্লেনে উড়ে যেতে অন্তত 6.5 ঘন্টা সময় লাগবে। বাসে বা ট্রেনে যাওয়ার কথা সাধারণত কেউ ভাবে না। অত দূরে ওইটুকু মেয়ে একা চলে যাবে? হ্যাঁ, প্রিন্সিপাল নিশ্চয়ই সঙ্গে থাকবেন। ওখানে গেলে অন্যান্য স্কুলের ছেলে মেয়েদের পাশে পাবে, কিন্তু ওদের কারোর সঙ্গে কি ও কোনো ব্যক্তিগত সমস্যা নিয়ে কথা বলতে পারবে? তাছাড়া এখন ওর শরীরের পরিবর্তন হয়নি বটে, তবে অনেকের তো 9, 9.5 বছর বয়সেই তা হয়ে যায়। ওখানে গিয়ে সেরকম কিছু হয়ে গেলে ওইটুকু মেয়ে সামলাবে কী করে? নিজের ঘরে ফিরে এসে দুর্গা ভাবল স্বামী ফিরে এলে এই বিষয়ে ওর সঙ্গে আলোচনা করবে, কিন্তু পরে মনে হলো এর চেয়ে স্কুলের প্রিন্সিপালের সঙ্গে কথা বলা অনেক কাজের হবে। স্কুলের শেষ সুভেনিয়ারটা বের করে প্রিন্সিপালের নম্বর ডায়াল করল দুর্গা। ভদ্রমহিলা সাড়া দিলে নিজের পরিচয় দিল সে। ভদ্রমহিলা বেশ খুশি হলেন। আমি আপনাকে ফোন করতাম, আপনাদের মেয়ে আমাদের স্কুলের গর্ব। যে সম্মান সে এনে দিয়েছে তা আমরা কখনো কল্পনা করিনি। আপনি কোনো চিন্তা করবেন না, আমিও সঙ্গে যাচ্ছি। ওর যাতে কোনো অসুবিধা না হয় আমি তা লক্ষ্য রাখব। ও আজকে একটা চিঠি নিয়ে গিয়েছে, ওখানে যা যা দিতে বলা হয়েছে তা দিলেই হবে। বলুন আর কিছু? ম্যাডাম, এই প্রথম ও আমাদের ছেড়ে যাচ্ছে। আমি লক্ষ্য রাখব, এই নিয়ে আপনারা একদম ভাববেন না। আপনি তো জানেন মেয়েদের জীবনের 1/4 সময় বাবা মায়ের সঙ্গেই কাটে। সেটা যখন হবেই তখন ওকে মানিয়ে নেওয়ার সুযোগ দিন। একটু ইতস্তত করেও মেয়ের জন্য যে দুশ্চিন্তা হচ্ছে সে কথা প্রিন্সিপালকে বলল না দুর্গা। তার নিজের পরিবর্তন 11-র আগে হয়নি। সেই বয়সে মেয়ের যেতে 1.5 বছর বাকি। এখনই চিন্তা করে লাভ কি? পরের দিন স্কুল শুরুর সময়ই দুর্গা আর তার স্বামী মেয়েকে স্কুলে নিয়ে এলো। প্রিন্সিপাল ওদের দেখতে পেয়ে এগিয়ে এলেন। গুড মর্নিং। আমি ভেবেছিলাম আজ আপনারা মেয়েকে একটু দেরিতেই স্কুলে পৌঁছে দেবেন। আপনারা অন্য দিনের মতো ক্লাস শুরুর সময় মেয়েকে নিয়ে এসেছেন বলে অনেক ধন্যবাদ। আপনি সঙ্গে যাচ্ছেন বলে আমরা অনেকটা নিশ্চিন্ত ম্যাডাম। কোনো চিন্তা করবেন না, আমরা সবাই প্রে করছি যাতে সান ফ্রান্সিসকোতে আপনাদের মেয়ে আমাদের স্কুলের নাম উজ্জ্বল করে। বিদায় নেওয়ার সময় দুর্গা মেয়েকে জড়িয়ে ধরলেও ওর বাবা ম্লান হাসি মুখে মাথা নাড়ল, শুধু বলল, ফোন করিস? এই প্রথম বাড়ির বাইরে। এতকাল গোটা দিন বাবা অথবা মায়ের মুখ দেখতে পেত না। যেটুকু সময় দেখত বাইরে এসে সেই না দেখাকে খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছিল না মেয়ের। নিউ ইয়র্কের কেনেডি এয়ারপোর্টে বিমানে উঠে বসে সে বই খুলে বসেছিল। বিমান আকাশে উড়লে জানলার বাইরে তাকায়নি। প্রিন্সিপাল পাশে বসে জিজ্ঞাসা করেছিলেন, মেঘ দেখবে না? আমি যদি ফেরার সময় আকাশ দেখি? মেয়ে কথা শেষ করল না। প্রিন্সিপাল হেসে মাথা নাড়লেন।
সুন্দর গেস্ট হাউসের ঘর, সেখানে জিনিসপত্র রেখে প্রিন্সিপাল নিজের ঘর হয়ে খাবারের ঘরে এলেন। বললেন, আজ অনেকখানি উড়ে এসেছি আমরা, এখন সন্ধে হয়ে গেছে, রাতের খাওয়া সেরে ঘরে গিয়ে শুয়ে পড়াই ভালো, আর দরজা ভালো করে বন্ধ করে রাখবে। কোনো প্রয়োজন হলে বেল বাজাবে অথবা 312 নম্বরে ডায়াল করবে, আমার ঘরের ফোন নম্বর। এইরকম ঝাঁ চকচকে ঘরে কখনো থাকেনি মেয়ে। যেমন বিছানা তেমনই আসবাব, বাথরুম যে এরকম হতে পারে তা ওর জানাই ছিল না। ঝিমুনি এলো, পোশাক বদলে মেয়ে শুয়ে পড়ল, আর শোয়া মাত্রই তার মনে পড়ল বাবার মুখ আর মায়ের মুখ। বাবা মানুষটা কম কথা বলে, তার সঙ্গে কথা বলেই না। স্কুলে তাকে পৌঁছে দিতে এসেছিল দুজনে, যাওয়ার সময় শুধু বলল, ফোন করিস। তখন কি বাবার মুখে খুশির হাসি ফুটে উঠেছিল? মেয়ে বুঝতে পারেনি। এই ঘরে একটা ফোন আছে, সেটার দিকে তাকাতেই উঠে বসল সে। নিশ্চয়ই এই ফোনে বাড়িতে কথা বলা যাবে। সে বিছানা থেকে নেমে টেবিলের পাশে দাঁড়িয়ে ফোনটাকে দেখল। একটা বোর্ডে কোথাও ফোন করতে হলে আগে কী নম্বর টিপতে হবে তা লেখা রয়েছে। কোনো সমস্যা নেই। মেয়ে বাবার নম্বর টিপতেই বুঝতে পারলে ওদিকে জানান দিচ্ছে। খানিক বাদে বাবার গলা শুনতে পেল সে। যদিও টেলিফোনে সে বাবার গলা কখনো শোনেনি, কিন্তু এই নম্বর আর কারোর ধরার কথা নয়। দ্বিতীয়বার একটু জোরে হ্যালো শুনতেই মেয়ে স্পষ্ট উচ্চারণ করল, আমরা পৌঁছে গিয়েছি, খুব ভালো হোটেলে আছি, এখন ঘুমাতে চাইছি, গুড নাইট। মেয়ে রিসিভার নামিয়ে রাখল। ওদিকে সম্মেলন নিয়ে ব্যস্ত হয়ে পড়ল দুর্গা। মেয়ে এখন বাড়িতে নেই। পুরো রাত আর গোটা দিনের বেশিরভাগ সময় স্বামীর সঙ্গে একই বাড়িতে থাকলেও কথা হয় গোটা কয়েক। তার চেয়ে অনেক বেশি কথা হয়েছে শোভনের সঙ্গে। কী কী কাজ নিউ ইয়র্কে বসে দুর্গাকে করতে হবে তার একটা তালিকা তৈরি করে পরের দিন নিউ ইয়র্কে এসে সে আলোচনা করবে বলে স্থির হয়েছে। কিন্তু বিকালবেলায় টেলিফোনটা এলো। একজন মহিলা দিলারাকে চাইল। দিলারা তখন নতুন আসা প্যাকেট খুলে জিনিসের তালিকা তৈরি করছিল। দুর্গা তাকে ফোন ধরতে বলল। দিলারা এগিয়ে এসে হ্যালো বললে দুর্গা নিজের কাজে মন দিল। কিন্তু তারপরেই দিলারার উত্তেজিত গলা কানে এলো, কে কে আপনি? দুর্গা চোখ তুলে তাকালো। দিলারা তখন বেশ উত্তেজিত। দেখুন, আমি আপনাকে চিনি না। আপনার কাছাকাছি পলাশ থাকলে ওকে ফোনটা দিন, আমি ওর সঙ্গে কথা বলতে চাই। তারপর কয়েক সেকেন্ড দিলারা বেশ উত্তেজিত ভঙ্গিতে রিসিভার আঁকড়ে দাঁড়িয়ে থাকল। তার মুখ এখন লালচে। তারপরেই দিলারা অত্যন্ত কাতর গলায় বলে উঠল, পলাশ, এই মেয়ে কে? এইসব কী বলছে ও? পলাশ, তুমি ভালো আছো তো? প্লিজ কথা বলো পলাশ। তারপর উপাস থেকে উচ্চারিত কথাগুলো শুনতে শুনতে দিলারার হাত থেকে ফোনটা খসে পড়ল মাটিতে। দুর্গা দেখল শরীর দুলে উঠল দিলারার। দুর্গা কিছু করার আগেই মেয়েটা চেতনা হারিয়ে লুটিয়ে পড়ল নিচে। চিৎকার করে ছুটে গেল দুর্গা। দিলারার হুঁশ নেই। দুর্গা চিৎকার করে স্বামীকে ডাকল, শুনছ? হয়তো এই প্রথম স্ত্রীর মুখে ওই গলায় শুনছ শব্দটি শুনে হতচকিত হলেও দ্রুত চলে এলো স্বামী। তারপর ধরাধরি করে দিলারাকে শুইয়ে দিল দুর্গা। জলের বোতল থেকে জল দিলারার কপালে ঘাড়ে ছিটিয়ে দিতে লাগলো। কি হয়েছিল? একটা ফোন এসেছিল। দিলারা ওই সেই ফোনের কথা শুনতে শুনতে উত্তেজিত হয়ে জ্ঞান হারালো। আমি ডাক্তার ডেকে নিয়ে আসবো? একটু অপেক্ষা করো। দুবার দিলারার কপালে গালে হাত বুলিয়ে দেওয়ার পর ধীরে ধীরে সে চোখ খুলল। কয়েক সেকেন্ড ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকার পর ডুকরে কেঁদে উঠল। দুর্গা স্বামীকে ইশারা করল ডাক্তারের দরকার নেই। দিলারাকে জিজ্ঞাসা করল, কে ফোন করেছিল? এত আপসেট হয়ে পড়লে কেন? বলা মাত্র দুর্গাকে দু হাতে জড়িয়ে ধরল দিলারা। তারপর তার কোলে মুখ গুজে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল। আহ, কি করছো? এটা দোকান, যে কোনো মুহূর্তে কাস্টমার আসবে, শান্ত হও। আমি আর বাঁচতে চাই না আপা, আমি আর বাঁচতে চাই না। যেহেতু এই এলাকায় একটি ব্যবসা কেন্দ্র এবং
70% ব্যবসায়ী বা তাদের ব্যবসার কর্মচারীরা বাংলাদেশের মানুষ, তাই কয়েক বছর হলো একজন বাঙালি ডাক্তার ছোট চেম্বার খুলে বসেছেন। তাকে শারীরিক সমস্যা বোঝাবার সময় যেহেতু ইংরেজি বলার প্রয়োজন হয় না এবং রোগী দেখে প্রেসক্রিপশন লেখার বৈধ অনুমতি তার আছে, তাই বিকেল 3টের পর রোগী সামলাতে ভদ্রলোক হিমশিম খান। সকালের দিকে তার চেম্বার একেবারেই খালি থাকে। চাকরি করতে দূর দূর থেকে আসা কর্মচারীরা এই এলাকায় এসে দুপুর শেষ না হলে ডাক্তার দেখানোর সুযোগ পায় না। ডাক্তার মৃদুভাষী, তিনি রোগের বিবরণ মন দিয়ে শুনে প্রেসক্রিপশন লিখে দেন তার স্ত্রীকে। স্ত্রী পেশাদারি ব্যাপারগুলো সামলান। এই সময় ভিড় নেই বলে স্বামী ডাক্তারকে নিয়ে আসতে পারল। কি হয়েছে তা জেনে নিয়ে ডাক্তার পরীক্ষা শুরু করলেন। সেটা শেষ করে প্রেসক্রিপশনে লিখলেন চিন্তামুক্ত বিশ্রাম দরকার। সেটা দেখে দুর্গা জিজ্ঞাসা করল, ঠিক কি হয়েছে? কোনো কারণে মানসিক আঘাত পেয়েছে। আজকের দিনটা বিশ্রাম নিলে অনেকটা ঠিক হয়ে যাবে, চিন্তার কিছু নেই। ওর নাম কি? দিলারা। ডাক্তার প্রেসক্রিপশনে নামটা লিখলেন, তারপর সম্মান দক্ষিণা নিয়ে বিদায় নিলেন। স্বামী গেল এগিয়ে দিতে। দুর্গা জিজ্ঞাসা করল, এখন তোর কীরকম লাগছে? কথা বলল না দিলারা, বড় বড় শ্বাস ফেলল। বাড়ি যেতে পারবি? আমি আর বাঁচতে চাই না। ও এইরকম করবে কখনো ভাবিনি। এইসব নিয়ে আর ভাবিস না, শরীর আরও খারাপ হবে। আমি মরে যেতে চাই আপা। আমি অন্ধের মতো নির্ভর করেছিলাম। সেটাই তো ভুল হয়েছিল। চোখ থাকতেও না দেখে কেন অন্ধ হয়েছিলি? কতদিনের পরিচয় তোদের? 4 বছর। যে মেয়েটা ফোন করেছিল তাকে তুই চিনিস? চোখ উপচে জল গড়ালো গালে। কথা না বলে মাথা নেড়ে দিলারা জানালো, না, সে চেনে না। তারপর আঙুলে চোখের জল মুছল। তোকে নাম বলেছে? না। ওর কথা আর বলো না। তাহলে কেঁদে ভাসাচ্ছিস কেন? তোর সঙ্গে 4 বছর ধরে প্রেম করার পর কয়েক মাস অন্য শহরে গিয়ে চেয়েছিলে আর একটা মেয়ের প্রেমে নিজেকে ভাসিয়ে দেয়, তার জন্য কেন কাঁদছিস তুই? এক কাজ কর, ওই রেকর্ডের ঘরে গিয়ে শুয়ে থাক। আমি ওনাকে বলে দেব আজ ওই ঘরের কাজ বন্ধ রাখতে। যা। আমি বিষ খাবো, আমি বিষ খাবো। ফিসফিস করে দিলারা কথাগুলো বললেও কানে এলো দুর্গার। সঙ্গে সঙ্গে তার হাত উপরে উঠে সজোরে নেমে এলো দিলারার গালে। দিলারার গালে দুর্গার সেই চরের শব্দ কানে যেতেই হতভম্ব হয়ে গেল স্বামী। 2 হাতে মুখ ঢেকে কাঁদতে কাঁদতে স্বামীর ডুপ্লিকেট সিডির ঘরে দৌড়ে চলে গেল দিলারা। এ কি করলে তুমি? দুর্গা উত্তর দিল না। পিছু ফিরে চোখের জল মুছতে না মুছতেই স্বামীর গলা কানে এলো, আসুন। নিজেকে যতটা সম্ভব সহজ করে দুর্গা ফিরে তাকালো। 3 জন নারী এবং 1 জন পুরুষ দোকানে এসেছেন। স্বামী তাদের সঙ্গে কথা বলছে। দুর্গা মুখে হাসি ফোটানোর চেষ্টা করল। একটু একটু করে দোকানের আবহাওয়া স্বাভাবিক হয়ে এলো। দুপুরে স্বামী কাছে এলো। শোনো, মাঝে মাঝে মেয়েটা কাঁদছে বলে মনে হচ্ছে। ওকে এখানে রাখা ঠিক হবে না। তুমি যদি ওকে এখন বাড়িতে নিয়ে যাও তাহলে ভালো হয়। আমি দোকান সামলাচ্ছি। প্রস্তাবটা দুর্গার মনে ধরল। দিলারাকে একটু স্বাভাবিক করে দোকান থেকে রওনা হলো। কিন্তু তার সতর্ক নজর থাকলো মেয়েটার ওপরে। ওর চোখ মুখ ভালো লাগছিল না। পুরোটা পথ যা রোজ হেঁটেই সে যাতায়াত করে, আজ দিলারার কথা ভেবে ক্যাব নিল সে। ক্যাবে ওঠা মাত্রই শোভন ফোন করল। নিউ ইয়র্কে এসেছি। দোকানে কি কাজের চাপ আছে? না। তাহলে কোথায় দেখা করা যেতে পারে? আজকে আমার পক্ষে সম্ভব হচ্ছে না, পরে ফোন করব। দুর্গা লাইন কেটে দিল। পাশে বসা দিলারা তখন জানলার বাইরে তাকিয়ে রয়েছে। দিলারাকে দুর্গা জিজ্ঞাসা করল, নিউ ইয়র্কে তোমার নিকট আত্মীয় কে আছেন? নিকট? আর কাউকে আমি নিকট মানুষ বলে মনে করি না। আজ আমার সব শেষ হয়ে গেছে। দুর্গা বিরক্ত হলো, কিন্তু কথা বাড়ালো না। ইদানিং দুপুরের এই সময় বাড়িতে বিশেষ আসা হয় না। বাড়িতে ঢোকার পরেও দিলারার কান্না থামছিল না। দুর্গা তাকে মেয়ের ঘরে নিয়ে গিয়ে বলল, কার জন্য এত চোখের জল জানি না, সেই ছেলে তো এর মধ্যেই আর একটা মেয়ের সঙ্গে আকাশে উঠছে।
লজ্জা করছে না ওই রকম একটা ছেলের জন্য কেঁদে ভাসাতে? যাকগে, এখানেই বিশ্রাম নিয়ে আমি ভাত বসাচ্ছি, হয়ে গেলে ডাকবো। মেয়েকে ফোন করল দুর্গা। ফোন বন্ধ। সে মাথা নাড়ল। নিশ্চয়ই ওদের সেমিনার শুরু হয়ে গিয়েছে। বুক ভরে বাতাস নিল দুর্গা। বাংলাদেশের একটি সাধারণ পরিবারে জন্মে সে কখনোই কল্পনা করেনি একদিন আমেরিকায় এসে থাকবে। নিউ ইয়র্ক শহরে তাদের নিজস্ব দোকান থাকবে। এই নিউ ইয়র্কে মেয়ে জন্মানোর পর আড়াইখানা ঘরের বন্ধ দরজা জানলার ভেতরে সে যখন দিনের পর দিন চোখের জল ফেলে কাটিয়েছে, তখন কি কল্পনা করেছিল একদিন স্বাধীনতা পাবে? লোকে বলে বাবা বা মা কিংবা বংশের ধারা সন্তানেরা পেয়ে থাকে, কিন্তু তার বা স্বামীর বংশের ধারা বলতে যাচ্ছিল তা কি 5 জনকে বলার মতো? স্বামীর শেষ পরীক্ষার ফল ছিল অতি সাধারণ। ওই বিদ্যে নিয়ে লক্ষ লক্ষ ছেলে মেয়ে বাংলাদেশে দারিদ্র্যসীমার নিচে থেকে ভাগ্যের সঙ্গে লড়াই করে চলেছে। স্বামী একটা হস্তশিল্পের প্রদর্শনীতে বড় কোম্পানির কর্মী হিসেবে এসেছিল নিউ ইয়র্কে। প্রদর্শনী শেষ হলে সবাই যখন ফিরে গিয়েছিল, তখন দুঃসাহসী হয়ে থেকে গিয়েছিল এই আমেরিকাতেই। এই দোকানে সেই দোকানে নামমাত্র মাইনেতে পালিয়ে পালিয়ে চাকরি করেছিল কয়েক বছর, আর তারপরেই ওর কপাল খুলে গিয়েছিল। প্রতি বছর বেআইনিভাবে আমেরিকায় থাকা বহিরাগতদের নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করেছে মার্কিন সরকার। নাম ঠিকানা লিখে আবেদন জানাতে হয়। অগুন্তি আবেদনকারীর মধ্যে প্রথম দিকে নাম ওঠা কয়েকজনকে অবশ্যই নাগরিকত্ব দেওয়া হয়, বাকিদের জায়গা হয় কারাগারে। স্বামীর কপাল ভালো ছিল। নাগরিকত্ব পেয়ে প্রথমে চাকরি, পরে ব্যবসা শুরু করল। দেশে বাস করা অভিভাবকরা পাত্রী পছন্দ করে তার বিয়ে দিল। এই মানুষ সেই সন্তানের বাবা, যে সন্তানকে আজকে শিক্ষক শিক্ষিকারা মিরাকেল গার্ল বলছেন। স্কুলের প্রিন্সিপাল একবার জিজ্ঞাসা করেছিলেন, তাদের বংশে নিশ্চয়ই মেধাবী সন্তান অনেকেই আছেন, তাদের মেধার বিবরণ তিনি জানতে চান। দুর্গা যখন সত্যি কথাটা জানিয়েছিলেন তিনি খুব অবাক হয়েছিলেন। অনেকের মতো তার ধারণা ছিল পূর্বপুরুষের অনেক কিছু পরবর্তী প্রজন্মের মধ্যে প্রকাশিত হয়। এর প্রমাণ বহুবার পাওয়া গিয়েছে। ভাত হয়ে গেলে ফ্রিজ থেকে রান্না করা মাংসের বাটি বের করে গরম করল দুর্গা। চুপচাপ এই কাজগুলো করার সময় তার মনে হচ্ছিল দুটো মানুষের মন স্বভাব কখনোই এক হতে পারে না। বিয়ের আগে সে কখনোই প্রেমের কথা ভাবেনি। বিয়ের পর তেমন কিছু বোঝার আগেই সে গর্ভবতী হয়ে পড়ে। স্বামীর সঙ্গে কখনোই তার প্রেমের সম্পর্ক তৈরি হয়নি। আর প্রেমের একটা বড় অংশ যদি ভালোবাসা হয়, তাহলে সে স্বীকার করতে বাধ্য মেয়ের সঙ্গেও কোনোদিন সেই সম্পর্ক তৈরি হয়নি। যতদিন পেটে ছিল ততদিন মেয়ের কিছু করার ছিল না। বাইরে বেরিয়ে এসে যতদিন মেয়েকে মায়ের উপর নির্ভর না করলে বেঁচে থাকা সম্ভব ছিল না, ততদিনের কথা বাদ দিলে যখন থেকে তার অস্বাভাবিক মেধা বুদ্ধি বেড়ে উঠতে লাগলো, তখন থেকেই তো দূরত্ব বাড়ল। বাড়তে বাড়তে এখন তো একেবারে আলাদা জগৎ। ব্যবসাটার হাল ধরার জন্য স্ত্রীকে দোকানে নিয়ে গিয়েছিল স্বামী। কারণ মেয়ে তখন স্কুলে ভর্তি হয়েছে, সারাদিন কিছু করার নেই। আর দোকানের বিক্রি ছাড়া অন্য উপায়ে রোজগারের নেশা চাপায় একজন অতি বিশ্বস্ত মানুষ দরকার। স্ত্রী ছাড়া সেই কাজ আর কে করতে পারে? আমেরিকায় আসার পর ঘরে যখন প্রায় বন্দী হয়েছিল দুর্গা, তখন এক নিঃসঙ্গতা বোধে আক্রান্ত ছিল সে। দোকানে কাজ করতে এসে প্রথম দিকে তা কিছুটা কেটে গেছে বলে মনে হলেও তা যেন আঠার মতো মনে গায়েই লেগেছিল। স্বামীর সঙ্গে দূরত্ব বাড়ার পর যার সঙ্গে বন্ধুত্ব তৈরি হলো, সে যে তাকে শুধুই একজন পরস্ত্রী ছাড়া অন্য কিছু ভাবেনি তা দুর্গা কল্পনা করেনি। ধীরে ধীরে যখন লোকটার উপর সে নির্ভর করতে শুরু করেছিল, তখনই ধাক্কা খেল। পরিস্থিতি তাকে বুঝিয়ে দিল একজন বিবাহিতা মহিলা, আবার কন্যার মাও, তার সঙ্গে পার্ট টাইম প্রেম করা যায়, কিন্তু জীবন সঙ্গিনী হিসেবে বোধহয় তাকে কল্পনা করা যায় না। এই যে এখন শোভনের সঙ্গে কাজের যে সম্পর্ক তৈরি হয়েছে, সেটা যে শুধুমাত্র কাজের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, তা একটু একটু করে অনুমান করছিল দুর্গা।
অথচ শোভনের ব্যক্তিগত জীবন সম্পর্কে তার বিন্দুমাত্র ধারণা নেই। 18-19 বছর বয়সে মেয়েরা অন্ধের মতো যেরকম এগিয়ে যায়, এগিয়ে গিয়ে তাদের অন্তত 80% ধাক্কা খায়, 30-এর কোঠায় পৌঁছে সেই একই ভুল দুর্গা করবে। 3 দিনের সেমিনারের প্রথম 2 দিন চমৎকার কাটল। বিকেল 3টে সেমিনার শেষ হতেই প্রিন্সিপাল তাদের নিয়ে সান ফ্রান্সিসকো শহর দেখাতে নিয়ে যেতেন। মেয়ের কাছে এ এক অপূর্ব অভিজ্ঞতা, কিন্তু তার মন পড়ে থাকতো বাইরে নয়, ঘরে ফিরে 3য় দিনের সেমিনারে তাকে যে পেপার পড়তে হবে তা ঘষা মাজা করতে। ওদের সঙ্গে থাকতেন বস্টনের এক শিক্ষক, যিনি প্রিন্সিপালের অনেক দিনের পরিচিত। তিনি যে ছাত্রটিকে বস্টন থেকে সঙ্গে নিয়ে এসেছেন, সে যে দুর্গার মেয়ের চেয়ে বয়সে অনেক বড় তা দেখলেই বোঝা যায়। লম্বায় 5 ফুট 3-4 ইঞ্চি, দোহারা চেহারা, নাম টমাস। খুব শান্তশিষ্ট স্বভাব, কথা বলে নিচু গলায়, মেয়ের পাশে দাঁড়ালে যথেষ্ট ঢ্যাঙা দেখায়। ছেলেটি অত্যন্ত মেধাবী। 2য় দিনে সে তার পেপার পাঠ করল। এই সেমিনারের আলোচনার বিষয় ছিল পৃথিবীতে মানুষ না জন্মালে সভ্যতার কতটা সংকট বাড়ত। টমাসের নিবন্ধ পাঠ শ্রোতারা মনোযোগ দিয়ে শুনে খুশি হল। হাততালিতে ভরে গেল প্রেক্ষাগৃহ। সবাই যখন করতালি দিয়ে উৎসাহিত করছে, তখন শ্রোতাদের শ্রদ্ধা জানিয়ে সে তার আসনে বসার আগে বাঁ পাশে তাকাল। লাইক ইট? ইটস গুড, ইয়া ইটস গুড। বিরতিতে টমাসের পেপার নিয়ে আলোচনা করছিলেন দর্শকরা। এত অল্প বয়সে দারুণ বুদ্ধিদীপ্ত লেখা লিখেছে সে। কেউ বললেন, বস্টন হলো পড়াশোনার শহর, পড়ুয়াদের জায়গা, সেখানে তো টমাসের মতো মেধাবী ছাত্র থাকবেই। কথাগুলো কানে আসছিল, কিন্তু ছাত্রীকে ভরসা দিলেন প্রিন্সিপাল। বললেন, কে কি লিখেছে তাই নিয়ে তুমি চিন্তা করো না, তুমি যা লিখেছ তা মোটেই খারাপ হয়নি, কাল তোমাকেও শ্রোতারা উৎসাহিত করবে। কিন্তু সেই সন্ধ্যাবেলায় মেয়ে ওই একই বিষয় নিয়ে আর একটা লেখা লিখল। যে লেখাটি তার প্রিন্সিপাল পড়েছিলেন তা ছিল অনেক রকমের তথ্য দিয়ে সাজানো। এই লেখাটির শুরু আদিম মানুষকে দিয়ে। পৃথিবীতে তার উত্তর পুরুষের সংখ্যা আজ বেড়েই চলেছে। যে মানুষ আফ্রিকায় জন্মেছে তার বিজ্ঞান ভাবনার সঙ্গে চীনে জন্মানো মানুষের বিজ্ঞান ভাবনা এক খাতে বইলে সভ্যতা হয়তো 1 পাও এগিয়ে যেত না। ভাবনা এক হলে আচরণে পার্থক্য কি থাকত? মানুষ জন্মেছিল বলেই বিজ্ঞান এগিয়ে যেতে পেরেছে। মোটামুটি একটা খসড়া করেও পছন্দ হলো না মেয়ের। 3য়বারের লেখাটা তাকে খানিকটা খুশি করল। পরের দিন সেমিনারের শেষ দিন। প্রেক্ষাগৃহ উপচে পড়ছে আমন্ত্রিত শ্রোতায়। প্রথম 2 জনের পর নিউ ইয়র্কের মেয়ের নাম ঘোষণা করা হলো। গত 2 দিন ধরে অংশ নেওয়া সব ছাত্রছাত্রী হাতে কাগজ নিয়ে পাঠ করেছে, কিন্তু আজ নাম ঘোষণার পরে মেয়ে যখন মাইক্রোফোনের সামনে গিয়ে দাঁড়ালো, তখন তার হাতে কোনো কাগজ নেই। সেটা দেখে প্রেক্ষাগৃহে মৃদু গুঞ্জন উঠল। পৃথিবীকে সংকটমুক্ত করার জন্য মানুষের জন্মানোর প্রয়োজন ছিল। লাইনটি সুন্দর গলায় উচ্চারণ করে 5 সেকেন্ড থামল মেয়ে। আর সেই নীরবতায় মুগ্ধ হয়ে প্রেক্ষাগৃহে করতালির ঝড় উঠল। ঝড় স্তিমিত হয়ে এলে তার বক্তব্য বলতে শুরু করল সে, যেন চোখের সামনে রাখা কোনো কাগজে লাইনের পর লাইন যা লেখা রয়েছে তা সাবলীল গলায় পড়ে যাচ্ছে মেয়ে। শ্রোতাদের এমনই বোধ হচ্ছিল, কিন্তু সামনে কোনো কাগজ নেই। যা সে বলছে তা হয় তাৎক্ষণিক, অথবা স্মৃতি থেকে তুলে নিয়ে এসে বলে চলেছে জোরালো গলায়। তা বুঝতে পেরে বক্তব্য শেষ হওয়া মাত্রই প্রেক্ষাগৃহের সমস্ত শ্রোতা উঠে দাঁড়িয়ে করতালিতে উৎফুল্ল হল। সেই শব্দের ঝড়ের কাছে নতমুখী হয়ে রইল মেয়ে। ঝড় স্তিমিত হলে নিজের আসনে বসে পড়ল। তার প্রিন্সিপাল দৌড়ে চলে এলেন কাছে। সে উঠে দাঁড়াতেই জড়িয়ে ধরে বললেন, অপূর্ব,
আমি কি বলবো, কিভাবে প্রশংসা করব তার শব্দ খুঁজে পাচ্ছি না। আমি তোমার জন্য গর্বিত। থ্যাংক ইউ ম্যাম। আধ ঘন্টার বিরতি ঘোষণা করা হলো। যে ছেলেটির বক্তব্য একটু আগে প্রশংসিত হয়েছিল সে এগিয়ে এসে বলল, দারুণ বলেছ, তোমার মেমোরি খুব পাওয়ারফুল। তার মানে? অতক্ষণ ধরে প্রতিটি শব্দ নির্ভুলভাবে বলে গেলে মুখস্থ করে বলায় বোধহয় তুমি অনেকদিন ধরেই অভ্যস্ত, তাই না? ঠিক তখনই টমাস এসে বলল, কংগ্র্যাটস, চমৎকার হয়েছে। ধন্যবাদ। তারপর সামনে দাঁড়ানো ছেলেটির দিকে তাকিয়ে বলল, তোমার একটু ভুল হয়েছে। ভুল? আমার? কীরকম? আমি আজ এখানে যা বললাম তা যা অনুভব করেছি তাই বললাম। মুখস্থ করে কিছু বললে কথাগুলো সাজানো হয়ে যায়, তাই না? এই যেমন এখন আমরা যা বলছি তা কেউ সাজিয়ে বলছে না, ঠিক কি না? ও মাই গড, তুমি মুখস্থ না বলে চটজলদি বক্তৃতা দিলে। দ্যাটস গ্রেট। ছেলেটি সরে গেল সামনে থেকে। আধ ঘন্টা পরে প্রেসিডেন্টের ভাষণের পর অনুষ্ঠানের ঘোষক অংশগ্রহণকারী ছেলেমেয়েদের বিশ্লেষণ নিয়ে আলোচনা করলেন। প্রত্যেকের প্রশংসা করে জানালেন অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের বক্তব্য, বিশ্লেষণ পদ্ধতি এবং বিষয়ের উপস্থাপনার আঙ্গিকগুলো বিচার করে এই বছরের কমিটি শ্রেষ্ঠত্বের সম্মান দিচ্ছে। প্রবল করতালির মধ্যে নিউ ইয়র্কের মেয়ের নাম ঘোষণা করা হলো। করতালি স্তিমিত হয়ে এলে ঘোষণা করা হলো শ্রেষ্ঠ বক্তাকে $10,000 পুরস্কার দিয়ে সম্মানিত করা হলো। শোনা মাত্রই শ্রোতারা আবার করতালির ঝড় তুললেন। সব শব্দ স্তিমিত হলে মেয়ের স্কুলের প্রিন্সিপাল বললেন, আমি তোমার বাবা মাকে সুখবর জানাচ্ছি, তুমি পাশে থাকো, আমার কথা শেষ হলেই তুমি কথা বলবে। উচ্ছ্বসিত হয়ে মেয়ের প্রশংসায় পঞ্চমুখ হলেন প্রিন্সিপাল। মেয়েকে $10,000 পুরস্কার দেওয়া হয়েছে। এই চেক স্কুলের অ্যাকাউন্টে দেওয়া হলেও নিউ ইয়র্কে ফিরে তিনি মেয়ের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবেন। কথা শেষ করে তিনি বললেন, এবার আপনি মেয়ের সঙ্গে কথা বলুন। মেয়ে ম্যাডামের মোবাইল ফোন হাতে নিয়ে বলল, হাই মম। দুর্গা কথা বলতে গিয়ে শব্দ উচ্চারণ করতে পারল না, তার গলা থেকে হুড়মুড়িয়ে কান্না বেরিয়ে এলো। মেয়ে অবাক হয়ে বলল, মম, কি হয়েছে? দুর্গা কথা বলতে গেল, কিন্তু তার স্বরনালীতে জড়িয়ে থাকা কান্না প্রতিবন্ধকতা তৈরি করল। মেয়ে যখন দ্বিতীয়বার প্রশ্নটা করছে তখন কোনো রকমের স্বর ফুটল, না না, কিছু হয়নি, আমি খুব খুশি, খুব। তোরা কাল কোন ফ্লাইটে আসবি? আমি জানি না, ম্যামের সঙ্গে কথা বলো। বাট তোমার কি হয়েছে মম? তুমি কি অসুস্থ? না রে, আমি আজ খুব সুস্থ। ফোন রেখে বাঁ দিকে তাকালো দুর্গা। দিলারা মুখ নিচু করে বসে আছে। এই দুদিন ওকে নিজের সঙ্গেই রেখেছে দুর্গা। একটা মানুষের আচরণ আচমকা এতটা পাল্টে যেতে পারে তা ধারণায় ছিল না তার। দেখলেই মনে হয় মেয়েটা জীবনে উৎসাহিত হওয়ার মতো কিছুই আর অবশিষ্ট নেই। মেয়েটার কাছে গিয়ে দুর্গা বলল, মেয়ে ফোন করেছিল। দিলারা একবার তাকালো, তারপর মুখ নামিয়ে নিল। সেমিনারে ওর বক্তৃতা পুরস্কৃত হয়েছে। ওইটুকু মেয়ে অনেক বড় ছেলে মেয়েদের চেয়ে এত ভালো বলেছে যে ওকে জানিস $10,000 পুরস্কার দেওয়া হয়েছে। সত্যি? হ্যাঁ, ও বড় বড় ছেলেদের হারিয়ে পুরস্কার পেয়েছে। শুধু ছেলে নয়, মেয়েও ছিল। অদ্ভুত খুশির আলো ফুটে উঠল দিলারার মুখে। হাসিটা ফুটেছিল দুর্গার উত্তরটা শোনার আগেই। পর্দা ফেলা ঘরের ভিতর উঁকি দিল দুর্গা। চোখ বন্ধ করে বসে আছে স্বামী। দুর্গা বলল, মেয়ের ফোন এসেছিল। ও, আজ ওদের সেমিনার শেষ হয়েছে। ও প্রথম পুরস্কার হিসেবে $10,000 পেয়েছে। ভাবতেই পারছি না আমি। বাঁ হাতের 5টা আঙুল অদ্ভুতভাবে ঘোরালো স্বামী, যার ঠিক অর্থ দুর্গা বুঝতে পারল না। মেয়ের এত বড় ভালো খবর পেয়ে একটু উচ্ছ্বাস দেখালো না? কি অদ্ভুত মানুষ! নাকি
এই পুরস্কার স্বামীকে মনে করিয়ে দিচ্ছে মেয়ের সঙ্গে দূরত্ব তার আরও বেড়ে গেল। শেষ বিকালে ডিনার ছিল। সেমিনারে যেসব ছেলেমেয়েরা অংশ নিয়েছে এবং তাদের স্কুলের শিক্ষক অভিভাবকরা একত্রিত হয়ে গল্প এবং খাওয়া দাওয়া করল। অবশ্য সংগঠকদের কাছে অন্যতম আকর্ষণ হল নিউ ইয়র্ক থেকে আসা ছাত্রীটি, যে মাত্র 9.5 বছর বয়সেই স্কুলের শেষ পরীক্ষায় যে কোনো বিষয়ে অনায়াসে দক্ষতা দেখিয়েছে। সেমিনারে যে মেয়েটি বক্তব্য পেশ করে শ্রোতাদের মুগ্ধ করেছিল, ডিনারের পর সে মুখে লাজুক হাসি নিয়ে চুপচাপ বসেছিল। ডিনারের পর যে যার ঘরে ফিরে আসছিল। আগামীকাল সকালেই এরা সবাই যে যার শহরে ফিরে যাবে। ভবিষ্যতে যে আবার দেখা হবে এমন কোনো নিশ্চয়তা নেই। তবু কেউ কেউ পরস্পরের টেলিফোন নম্বর সংগ্রহ করে করমর্দন সেরে নিচ্ছিল। টমাস বলল, আর দেরি করা ঠিক নয়। মাথা নাড়ল মেয়ে। কয়েক পা এগিয়ে গিয়ে তার স্কুলের প্রিন্সিপালের কাছে অনুমতি চাইলেও সে ঘরে ফিরে যেতে চায়। প্রিন্সিপাল বললেন, শিওর, কিন্তু আর মিনিট কুড়ি অপেক্ষা করতে হবে আমাকে। তুমি এখানেই ততক্ষণ থাকো। পাশে দাঁড়িয়েছিল টমাস। খুব বিনীত ভঙ্গিতে সে বলল, ম্যাম, আমরা তো ঘরেই ফিরে যাচ্ছি। আপনি যদি অনুমতি দেন তাহলে ওকে ওর ঘরের দরজায় পৌঁছে দিতে পারি। প্রিন্সিপাল কিছু বলার আগেই মেয়ে মাথা নাড়ল। আমার মনে হয় একটা ভুল হচ্ছে। আমি অক্ষম নই। একাই সহজে যে ঘরে থাকছি সেই ঘরে যেতে পারবো। প্রিন্সিপাল বললেন, খুব ভালো কথা, কিন্তু তোমরা একসঙ্গে গেলে তো কারোর অসুবিধা হওয়ার কথা নয়। ঠিক আছে, 1 ঘন্টা পরে আমি ফোনে তোমার সঙ্গে কথা বলবো। ওরা 3 তলায় উঠে এলো। টমাস বলল, আজকের দিনটাকে আমি কোনোদিনও ভুলব না। হাসছ কেন? হাসছি একটা কথা মনে পড়ে গেল বলে। আমার বন্ধুদের 1 বা একাধিক বান্ধবী আছে। তারা তাদের নিয়ে কত গল্প করে। আমি শুনি চুপ করে, কারণ আমার কোনো বান্ধবী নেই। বান্ধবী নেই? না। সে কি, তোমার স্কুলে কি মেয়েরা পড়ে না? আরে না না, ওরা তো সহপাঠিনী, বান্ধবী নয়। আচ্ছা, তোমার কি স্টেডি বয়ফ্রেন্ড আছে? স্টেডি বয়ফ্রেন্ড? সেটা কি রকম? ও মাই গড, তুমি এত জানো আর এটা জানো না? না, সবাই কি সব কিছু জানে? এই ইউনিভার্সে কতগুলো নক্ষত্র আছে তা তো আমরা জানি না, তাই না? এই দুটো কি এক হলো? ততক্ষণে ওরা যে ঘরে মেয়েটি থাকছে তার দরজার সামনে পৌঁছে গেছে। টমাস বলল, যা, এত তাড়াতাড়ি পথটা শেষ হয়ে গেল। ব্যাড লাক। তোমার সঙ্গে ভালো করে ব্যক্তিগত গল্প করার সুযোগ পেলাম না। তুমি কতক্ষণ গল্প করতে চাইছো? এই ধরো 10 কি 15 মিনিট। ওকে, এসো প্লিজ। ঘরের একপাশে টেবিল, দুপাশে 2টো চেয়ার, উল্টো দিকে পরিপাটি বিছানা। মেয়ে বলল, বসো, বলো কি বলবে। এখানে আসার আগে আমি কল্পনাই করিনি তোমার মতো একজনের সঙ্গে দেখা হবে। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি না? তোমাকে বন্ধু মনে না করলে এই ঘরে বসে কথা বলতাম। থ্যাংক ইউ। তোমার হাতটা আমি ধরতে পারি? কেন, আমার হাতে কি আছে? না, মানে আমি তোমাকে একটু অনুভব করতে চাই। হাত ধরলে তুমিও আমাকে নিশ্চয়ই অনুভব করবে। কেউ আমাকে বলেনি যে হাত ধরলেই যার হাত ধরলাম তাকে অনুভব করা যায়। ওয়েল, আমার হাত ধরে তুমি বলো তো ঠিক কী অনুভব করছো? বাড়ানো হাতের দিকে তাকিয়ে রোমাঞ্চিত বোধ করল টমাস। সে ধীরে ধীরে বাড়ানো হাত 5 আঙ্গুলে ধরে বলল, তোমার হাত খুব ঠান্ডা। কি অনুভব করছো? টমাস জবাব দিল না। যেন আরও নিবিড়ভাবে অনুভব করতে সে তার 2 চোখ বন্ধ করল। মেয়ে লক্ষ্য করল টমাসের হাতে যেন কাঁটা ফুটে উঠেছে। সে জিজ্ঞাসা করল, আরে কি হলো তোমার? হঠাৎ এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে উঠে দাঁড়ালো টমাস। তারপর একটা কথাও না বলে প্রায় দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল দরজা খুলে, আর যাওয়ার সময় বেশ জোরে বন্ধ করে গেল দরজাটা। মেয়ে খুব অবাক হলো। এই রকম আচরণ টমাস কেন করল?
তার কোনো ব্যাখ্যা সে খুঁজে পাচ্ছিল না। তার মনে হলো এমন হতে পারে আচমকা টমাস খুব অসুস্থ বোধ করছিল, তাই তাকে বিব্রত না করে নিজের ঘরে চলে গেছে। তার কি এখন উচিত ব্যাপারটা প্রিন্সিপালকে ফোন করে জানিয়ে দেওয়া? কিন্তু কি করবে তা ঠিক করার আগেই দরজায় আবার শব্দ হলো। মেয়ে কি হলে চোখ রেখে প্রিন্সিপালকে দেখতে পেল। সেই দরজা খুলতেই প্রিন্সিপাল বললেন, তুমি ঠিক আছো তো? কোনো অসুবিধে নেই তো? হেসে মাথা নেড়ে না বলল সে। খুব ভালো। ও হ্যাঁ, আমরা সকাল 7টায় ব্রেকফাস্ট করব, 9টার মধ্যে এয়ারপোর্টে পৌঁছতে হবে। তোমার বাড়িতে আমি ফোন করে সব জানিয়ে দিয়েছি, ওরা তোমাকে এয়ারপোর্টে রিসিভ করতে আসবেন। আর আজ আর পড়াশোনা করো না, তাড়াতাড়ি শুয়ে পড়ো। গুড নাইট। প্রিন্সিপাল চলে গেলে দরজা বন্ধ করে দিল মেয়ে। পোশাক বদলে বিছানায় যাওয়ার আগে তেজি আলো নিভিয়ে মৃদু আলো জ্বালিয়ে দিল। এই সময় দরজায় শব্দ হলো। এই কদিন এই সময় কেউ দরজায় শব্দ করেনি। অবাক হয়ে সে বন্ধ দরজার পাশে গিয়ে কি হলে চোখ রাখল। টমাসের মুখ কি হলে সে দেখতে পেল, কিন্তু মুখটা যেন অস্থির হয়ে আছে। ওইভাবে চলে যাওয়ার পরেও টমাস কেন ফিরে এলো? মেয়ে দরজা খুলে জিজ্ঞাসা করল, কি ব্যাপার? সঙ্গে সঙ্গে ঘরের ভিতর ঢুকে টমাস দরজা বন্ধ করে মেয়ের দুটো হাত ধরে বলল, আমি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, বিশ্বাস করো। আই লাভ ইউ। অবাক হয়ে মেয়ে তাকালো। সেই দৃষ্টি দেখে টমাস কি বুঝল তা সেই জানে। আচমকা দুহাত বাড়িয়ে তাকে টেনে নিল বুকে। আরে এই তুমি কি করছো? কি করতে চাইছো? আই লাভ ইউ ডার্লিং, প্লিজ প্লিজ লাভ মি। আমার দিকে তাকাও প্লিজ। ওকে ওকে, আর কিছু? মেয়ে কথা খুঁজে পাচ্ছিল না। মুখ নামিয়ে মেয়ের কপালে চোখের পাতায় চুমু খেতে লাগলো টমাস। সেই সঙ্গে বিড়বিড় করে বলে যেতে লাগলো, আই লাভ ইউ, আই লাভ ইউ। আচমকা মেয়ের মনে হলো তার শরীরে কোনো শক্তি নেই। টমাস তার শরীরটাকে বিছানার ওপর তুলে বিবস্ত্র করল। ঠিক তখনই যেন চেতনা ফিরল মেয়ের। চিৎকার করে জিজ্ঞাসা করল, কি করছো তুমি? এসব কি করছো? লেটস এনজয়। আমি শুনেছি পৃথিবীতে এর চেয়ে বেশি আনন্দ আর কিছুতেই পাওয়া যায় না। লেটস এনজয়। আনন্দ? কি আনন্দ? কি রকম আনন্দ? শেষ শব্দ উচ্চারণ করা মাত্রই তীব্র চিৎকার যেন ছিটকে বেরিয়ে এলো মেয়ের গলা থেকে। যেন তার শরীরের সর্বত্র এক ভয়ঙ্কর যন্ত্রণা জন্ম নিয়ে সমস্ত দেহ কোষে ধাক্কা খেয়ে দু হাতে আর পায়ে যে শক্তি জোগালো, তার আঘাতে ছিটকে খাট থেকে টমাস পড়ে গেল। বিছানায় সাদা চাদর তখন রক্তে ভেসে যাচ্ছে। সেই চিৎকারের পরেই মেয়ে নিথর হয়ে রয়েছে বিছানায়। কোনো রকমে উঠে দাঁড়িয়ে দ্রুত পোশাক পরে ঘর থেকে বেরিয়ে গেল টমাস। প্রচণ্ড ঘাবড়ে গিয়ে সে পিছন ফিরে খোলা দরজাটার দিকে তাকিয়ে একটু দ্বিধাগ্রস্ত হয়েও পা চালালো। আর ঠিক সেই সময় একজন হোটেল কর্মচারী সেখান দিয়েই আসছিল। টমাসের আচরণ তাকে বিস্মিত করল। দ্রুত খোলা দরজার সামনে পৌঁছে ভেতরে উঁকি মেরে সে চিৎকার করে উঠল। 20 মিনিটের মধ্যে মেয়েকে যখন হাসপাতালে ভর্তি করা হলো তখনও তার চেতনা ফিরে আসেনি। উদ্বিগ্ন হয়ে প্রিন্সিপাল ডাক্তারদের কাছে জানতে চাইছিলেন ঠিক কি হয়েছিল। ডাক্তাররা পরীক্ষা করার পর জানালেন মেয়েটিকে ধর্ষণ করার চেষ্টা করা হয়েছে। ওর শরীর এখন সদ্য বালিকা বেলা পার হচ্ছে, যৌবন খানিকটা দূরে রয়েছে। এই অবস্থায় ধর্ষণের কারণে মেয়েটির যৌন অঙ্গ তো বটেই, অভ্যন্তর ক্ষতবিক্ষত হয়ে গেছে। তার রক্তপাত হয়েছে প্রচুর। সেই হোটেল কর্মচারীর বর্ণনা থেকে পুলিশ টমাসকে গ্রেফতার করেছে। টমাস খুব ভেঙে পড়েছে। সে স্বীকার করেছে মেয়েদের সঙ্গে শারীরিক মিলনের অভিজ্ঞতা তার অনেকবার হয়েছে। এই মেয়েটির পরিণতি যে এইরকম হবে তা সে কল্পনা করতে পারেনি। টিভি এবং বেতারে খবরটা ছড়িয়ে পড়ল। স্থানীয় কাগজ খবরও ছাপল। মেয়ের স্কুল থেকে ফোন এলো তখন রাত 9টা। দুর্গা ফোনটা ধরে হকচকিয়ে গেল। চিৎকার করে মেয়ের বাবাকে ডাকল। মেয়ের বাবা তখন বাড়ি ফিরে এসে বিছানায় সবে চোখ বন্ধ করে শুয়েছিল। ধর্মরিয়ে উঠে পাশের ঘরে যেতেই দুর্গা কাঁদতে কাঁদতে বলল,
মেয়ের প্রিন্সিপাল ফোন করেছেন, সে নাকি এখন হাসপাতালে অজ্ঞান হয়ে আছে, এখনই সান ফ্রান্সিসকোতে যেতে বলল। সে কি হয়েছিল? হ্যাঁ, আমি কিচ্ছু জানি না, শুধু বলল তাড়াতাড়ি যেতে। এয়ারপোর্টে নেমে কোথায় যেতে হবে তা বলে দিয়েছে। এক্ষুনি চলো। এক্ষুনি? হ্যাঁ, এক্ষুনি। আশ্চর্য, তোমার মেয়ে জ্ঞান হারিয়ে হাসপাতালে রয়েছে আর তুমি সময়ের হিসেব করছো? মাথা ঠান্ডা করো। শোনো, চিৎকার করে কোনো লাভ নেই। তুমি রাতের ফ্লাইট ধরে চলে যাও, আমি সিট বুক করে দিচ্ছি। যদিও অবস্থা ভালো না হয় তাহলে আমি কাল পৌঁছে যাব। যাওয়ার আগে তো আমাকে দোকানটা বন্ধ করে যেতে হবে। ওই মেয়েটা তো বাড়ি চলে গেছে, ওর ওপর দোকানের দায়িত্ব দেওয়া ঠিক হবে না। কাল সকালে সরকারি অফিসাররা আসবেন ইন্সপেকশনে, আর যাওয়ার দরকার হলে আমি দুপুরে যেতে পারি। তোমার টিকিট আমি এক্ষুনি বুক করে দিচ্ছি। স্বামী ঘরে চলে গেল। বিস্ফারিত চোখে দাঁড়িয়ে থাকল দুর্গা। নিউ ইয়র্ক থেকে সান ফ্রান্সিসকো উড়ে গিয়ে ট্যাক্সি নিয়ে যখন দুর্গা হাসপাতালে পৌঁছল তখন ভোরের আলো ফুটে গিয়েছে। পৌঁছে খবর পেল মেয়ের জ্ঞান ফিরেছে, কিন্তু সকাল 9টার আগে দেখা করা যাবে না। ঠিক 8:45 দেখা হলো প্রিন্সিপালের সঙ্গে। তিনি বারবার ক্ষমা চাইলেন। 3 দিন চমৎকার কাটিয়ে শেষ সন্ধ্যায় যে এমন কাণ্ড হবে তা তিনি কল্পনাও করতে পারেননি। মেয়ের জ্ঞান ফিরেছে আজ ভোর 4টের সময়। ডাক্তার বলেছেন মেয়ের সঙ্গে দেখা করার আগে ওর মা যেন তার সঙ্গে দেখা করে। প্রিন্সিপাল দুর্গাকে সঙ্গে নিয়ে ডাক্তারের কাছে এলেন। মহিলা ডাক্তার তাদের বসতে বলে জানালেন, মেয়েটির মস্তিষ্ক এত পরিণত, কিন্তু শরীর থেকে শৈশব সদ্য যাওয়ায় তাল রাখতে পারেনি। আমি খুব দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি যে আজই ওর ইউটেরাসে অপারেশন করতে হবে। প্রিন্সিপাল বললেন, অপারেশনের জন্য খারাপ কিছু হতে পারে কি? খারাপ? কি করে যে বলবো। অনেক মহিলা বিয়ের পর অনেক চেষ্টা করেও মা হতে পারেন না, আবার কেউ কেউ মা হতেই চান না। আপনার মেয়ে যদি ভবিষ্যতে মা না হতে পারে তাহলে এই শতাব্দীতে সেটা ভালো না খারাপ ঠিক কী বলা উচিত আমি জানি না। চলুন, মেয়ের সঙ্গে একটু কথা বলে আসবেন। লিফটে অনেক ওপরের তলায় উঠে একটি ঘরের দরজায় আলতো আওয়াজ করে ওদের সঙ্গে নিয়ে ডাক্তার ভিতরে ঢুকতেই একজন মহিলা কর্মচারী চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে মাথা নেড়ে বলল, গুড মর্নিং। মর্নিং। গুড মর্নিং মাই লেডি, হিয়ার ইজ এ সারপ্রাইজ ফর ইউ। গলা অবধি চাদরে ঢাকা। মেয়ে মুখ ঘোরালো। ডাক্তার বললেন, কেমন লাগছে এখন? আই এম ফাইন। কে এসেছে দেখেছ? এবার যেন জোর করে চোখ খুলল মেয়ে। সঙ্গে সঙ্গে হাসি ফুটে উঠল ঠোঁটে। মা, তুমি কখন এলে? দুর্গা দ্রুত মেয়ের পাশে গিয়ে মাথায় হাত রাখা মাত্রই কান্না ছিটকে উঠে এলো গলায়। কথা বলতে পারল না। প্রিন্সিপাল জিজ্ঞাসা করলেন, এখন কেমন লাগছে? ভালো, আমি ভালো আছি। মেয়ে কথাগুলো বলতেই ডাক্তারের মোবাইল বেজে উঠল। নিচু গলায় তিনি কথা বললেন, হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু আপনাকে আমি 5 মিনিটের বেশি কথা বলতে দিতে পারি না, ওকে? ফোন বন্ধ করে ডাক্তার বললেন, একজন ভদ্রমহিলা তোমার সঙ্গে কথা বলতে এসেছেন। তুমি যদি কথা বলতে না পারো। না, পারবো। কিন্তু কি কথা? ঠিক তখনই দরজায় শব্দ হলো। একজন মহিলা মুখ বাড়িয়ে ভেতরে আসার অনুমতি চাইলেন। ডাক্তার এগিয়ে গিয়ে মহিলার সঙ্গে কথা বলে ভেতরে নিয়ে এলেন। মহিলা খাটের কাছে এসে বললেন, হ্যালো, আমি লিজা। তোমাকে বেশি বিরক্ত করব না। যে ছেলেটি তোমার উপর অত্যাচার করেছে সে কি তোমার বন্ধু? না, এখানেই আলাপ। তোমার ঘরে সে এলো কি করে? আমি ঘরে আসছিলাম, ও সঙ্গে এলো। মেডিকেল রিপোর্ট বলছে তোমাকে ভয়ঙ্করভাবে রেপ করেছিল ছেলেটি। ভয়ঙ্করভাবে রেপ মানে? ভদ্রমহিলা ডাক্তারের দিকে তাকালেন। ডাক্তার বললেন, মানে যার জন্য তুমি অনেকটা সময় জ্ঞান হারিয়েছিলে। প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল জ্ঞান ফিরতে। এখন তুমি শুয়ে আছো ইঞ্জেকশন দেওয়া হয়েছে বলে।
এর জন্য তো ছেলেটা দায়ী, তাই না? উনি সেটাই জিজ্ঞাসা করছেন। মহিলা বললেন, ছেলেটিকে অ্যারেস্ট করা হয়েছে তা নিশ্চয়ই জানো। অ্যারেস্ট? কেন? কেন অ্যারেস্ট করলো? তোমার ইচ্ছের বিরুদ্ধে ও কাজটা করেছে তাই? না তো। সে কি, ছেলেটি তোমার ইচ্ছের বিরুদ্ধে রেপ করেনি? না না, ও যখন অদ্ভুত গলায় আদর করতে করতে অন্যরকম আনন্দ পেতে চাইল তখন আমি কোনো আপত্তি করিনি। তার মানে ছেলেটা তোমার ইচ্ছের বিরুদ্ধে কাজটা করেছে? না না, এটা ঠিক কথা নয়। আমি তো বুঝতেই পারিনি ও কি করতে চাইছে। ও মাই গড, কি ভয়ঙ্কর। ভদ্রমহিলা ডাক্তারের দিকে তাকালেন। ডাক্তার ঈষৎ ঝুঁকে জিজ্ঞাসা করলেন, তুমি বলছো ও জানতো না কি করতে চাইছিল? মেয়ে মাথা নাড়ল, তারপর বলল, ইটস হরিবল। আমি ক্লাসিক্যাল লিটারেচারে পড়েছি পুরুষরা এই আগলি ওয়েতে প্লেজার পেয়ে খুশি হয়। মেয়েদের জন্য এটা খুব পেইনফুল, তাই না মম? তুমি কি ছেলেটার বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছ না? হোয়াই? আই ডোন্ট নো, ইট ওয়াজ আওয়ার ফল্ট। বলতে বলতে মেয়ের চোখের পাতা বন্ধ হয়ে এলো। ডাক্তার দ্রুত এগিয়ে গিয়ে মেয়ের একটা হাত তুলে পালস দেখলেন। সোজা হয়ে বললেন, নো মোর, আপনারা এবার যান, ওকে একটু একা থাকতে দিন। সবাই যখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছে তখন দুর্গা ডাক্তারকে নিচু গলায় জিজ্ঞাসা করল, আমি কি একটু ওর কাছে থাকতে পারি? 10 মিনিট। আমি চেষ্টা করছি অপারেশন থিয়েটার খালি পেলে যত তাড়াতাড়ি সম্ভব ওর অপারেশনটা করে ফেলতে। বসুন, কিন্তু কথা বলবেন না। ডাক্তার ঘরের দরজা টেনে বন্ধ করে বেরিয়ে গেলেন। মেয়ে শুয়ে আছে, মাথা একপাশে ঈষৎ হেলানো। দুর্গা পাশে বসে কপালে হাত রাখল। শরীর বেশ তপ্ত। 9.5 বছর বয়সেই মেয়েদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়ে গেল মেয়ের। কিন্তু দুর্গা ভেবে পাচ্ছিল না যে ছেলেটা কাজটা করলো তার বিরুদ্ধে কেন কোনো অভিযোগ জানালো না তার মেয়ে। ওর একটা হাত নিজের 2 হাতের আশ্রয়ে ধরে রাখতে চাইল দুর্গা। জ্ঞান ফিরছে, মুখ যন্ত্রণায় নীলছে। চাকাওয়ালা বিছানায় শুয়ে মেয়েকে নিয়ে যাওয়া হলো অপারেশন থিয়েটারে। পেছন পেছন দুর্গা আসছিল। দরজাটা বন্ধ হয়ে গেল প্রায় মুখের ওপরে। দুর্গা কান্না চাপতে পারল না। তখন কাঁধে চাপ পড়তে মুখ ঘুরিয়ে দেখল পাশে এসে দাঁড়িয়ে আছেন প্রিন্সিপাল। 2 হাতে তাকে ধরে ওপাশে সোফায় বসালেন ভদ্রমহিলা। দুর্গা কান্না গিলতে পারল। কিছু সময় চুপচাপ যাওয়ার পর প্রিন্সিপাল বললেন, আপনি শান্ত হন। মেয়ে হয়ে জন্মালেই মা হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আমি তো 23 বছর বয়সে বিয়ে করেছিলাম, এখন 52। আমার নিজের কোনো সন্তান হয়নি, সন্তান হবার বয়সও চলে গেছে। অনেক মহিলা বিয়ে না করে চমৎকার থাকেন, মা হওয়ার প্রয়োজনও বোধ করেন না। তাদের কথা ভাবুন। এসব কথা কেন বলছেন? আমি শুনলাম এখন ওর যে অপারেশন হচ্ছে তার ফলে ও কোনো দিন সন্তানের জন্ম নাও দিতে পারে। দাঁতের তলায় ঠোঁট চলে এলো। দুর্গার চোখ বন্ধ হলো। মেয়ের বলা কথাগুলো চলকে উঠল মনে। মেয়েদের জন্য এটা খুব পেইনফুল, তাই না মম? প্রিন্সিপাল বলে যাচ্ছিলেন, ওর অনেক খ্যাতি হবে। 9.5 বছর বয়সে যে মেয়ে এই জায়গায় পৌঁছয়, 19 বা 29-এ তার নাম গোটা পৃথিবীর মানুষ জানতে পারবে। দেখবেন, মিলিয়ে নেবেন। দরজার গায়ে এতক্ষণে জ্বলে থাকা লাল আলো আচমকা নিভে গেল। একটু পরে ডাক্তার বেরিয়ে এসে হাসি মুখে বললেন, আপনারা এখন বিশ্রাম করতে পারেন। তারপর দুর্গার সামনে দাঁড়িয়ে বললেন, ও ভালো আছে, তবে বিকালের আগে দেখা করবেন না। আপনার মেয়ের জ্ঞান ফিরে এলে কি বলেছিল জানেন? দুর্গা তাকালো। ডাক্তার বললেন, বলেছিল, ভগবান তোমাকে ধন্যবাদ। হেসে মাথা নেড়ে ডাক্তার ঘরের বাইরে চলে গেলেন। আপনারা শুনছিলেন সমরেশ মজুমদারের লেখা বালিকা জানে না উপন্যাসটি। আজকে এই উপন্যাসটি শেষ হলো।
আশা করছি এই উপন্যাসটি আপনাদের ভালো লাগলো। অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে, ভিডিওতে লাইক করবেন, নিজের বন্ধু বান্ধব পরিচিতজনের সাথে শেয়ার করবেন। আজকে যারা নতুন এসেছেন আমার চ্যানেল আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার, আবার ফিরে আসছি নতুন কোনো উপন্যাস নিয়ে। সবাই ভালো থাকবেন।